যার আগ পর্যন্ত কারো জানা যাওয়া তো মানুষ হয়নি, যেভাবেই বলুন না কেন, আপনি যদি আনুপাতিক হারে বিবেচনা করেন। জিয়াউর রহমান তার শাসনামল নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, আমরাও তুলতে পারি, কিন্তু একজন এবং যে কোনো রাজনীতিক, যে কোনো রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, তাদের নিয়ে আলোচনা হবেই, বিতর্ক থাকবে ইতিহাসে, স্বাভাবিক। তারা যে সব ভালো করেন, বেগম জিয়াও যে সব ভালো করতে পেরেছেন এমনটা নয়। কিন্তু দিন শেষে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বেগম জিয়ার বিদায়টা পৃথিবীর ইতিহাসে বললে অত্যুক্তি হবে না, যেরকম ঐতিহাসিক বিদায় খুব কম হয়েছে। স্মরণ থাকবার কথা, 81 সালে যখন জিয়াউর রহমান মারা যান, তারপরে সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ সহ সকল দল তার পক্ষে কথা বলেছে, তার হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং তার যে গুণগান সেটাও তারা করেছে। একই অবস্থা বাংলাদেশে বেগম জিয়ার ক্ষেত্রে এই মুহূর্তে যেটা সাম্প্রতিক ঘটল 30 ডিসেম্বর তার প্রয়াণের পরে, একই রকম। এখন তারা ইতিহাসের অংশ, এখন ওই দুজন ইতিহাসের অংশ। এখন আলোচনা হচ্ছে ভবিষ্যৎ তারেক রহমানকে নিয়ে। ভবিষ্যৎই বা বলি কেন, তিনি এখন বর্তমানও। তারেক রহমান খুব অল্প বয়সে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়েছেন। যেহেতু রাজনীতিক, তাকে নিয়েও যথেষ্ট সমালোচনা আছে, পক্ষে বিপক্ষে, যৌক্তিক অযৌক্তিক, হয়তো অনেক রকমের বিতর্ক আলোচনা আছে। আমরা তো বাংলাদেশের গণমাধ্যম থেকে এখন প্রায়ই দেখতে পাই, আগে যারা অনেক কথাবার্তা তাকে নিয়ে বলেছেন তারা এখন অন্যরকম কথা বলছেন। এটা অনেকে হয়তো মনে করতে পারেন যে এরা সুর বদলে ফেলেছে বা বিএনপিকে বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছে। সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কারো কারো ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হতে পারে। এগুলো বাদ বিচার করবার অনেক প্রক্রিয়া আছে, আমরা করতে পারি। কিন্তু যে কথা আমি বহুবার বলেছি যে আমাদের সামনে এখন কোনো অপশন নেই। এবং তারেক রহমানের বয়স প্রায় 17 বছর যুক্তরাজ্যে থাকা, যে গণতন্ত্র আমরা চর্চা করি বলি, সেই গণতন্ত্রের আবহাওয়ায় মাটিতে থাকা, আমার ধারণা তাকে অনেকখানি বদলে দিয়েছে। পছন্দ করি আর না করি আমরা, নিঃসন্দেহে তিনি যে জায়গাটিতে ছিলেন তাকে আমাদের ফলো করতে হয়েছে। এবং সেখানে তার বেশ কিছু গত কয়েক বছরে তার বক্তৃতা যত পরিশীলিত হয়েছে, বিভিন্ন তার প্রতিপক্ষ যেভাবে তাকে ছোট করবার চেষ্টা করেছে, তার বিপরীতে দাঁড়িয়ে সাম্প্রতিককালে দেশে আসা, আগে পরে আমরা যা দেখলাম, সব মিলিয়ে তিনি এখন পর্যন্ত আশা জাগাচ্ছেন। এবং আমরা সমাজের বিভিন্ন মহল, নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমের কাছ থেকে সেই একই কথা শুনতে পাই। এর কোথাও কোথাও হয়তো তেল থাকতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তিনি অনেক বদলে গেছেন। ছোট ছোট কতগুলো উদাহরণ, এই যে সমাবেশ স্থলে দাঁড়িয়ে তিনি বক্তৃতা করলেন 16 মিনিটের মতো, যারা তাকে নিপীড়ন নির্যাতন করেছেন সেই দল, ব্যক্তি, সরকার প্রধান কারো নাম কিন্তু তিনি উচ্চারণ করেননি। অন্য নেতাদের চাইতে তার আসনটাকে একটু গর্জিয়াস করে রাখা হয়েছিল, একটা বিশেষ আসন দেওয়া হয়েছিল, সেটাকে তিনি সরিয়ে দিয়েছেন। আপনারা লক্ষ্য করলে আরও বেশ কিছু পরিবর্তন তার মধ্যে দেখতে পাবেন। যেমন ধরেন স্লোগান, তাকে কেন্দ্র করে স্লোগান আমরা এখন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তিনি এই তারেক ভাই এগিয়ে চলো, তারেক ভাই জিন্দাবাদ, এই স্লোগান তিনি বলছেন যে আমি এগুলো পছন্দ করি না। যে রাজনীতিতে যে পায়, রাজনীতির সম্মানের পেশা, আর সম্মান যদি আপনি অন্যকে না করতে পারেন, আপনি দলের নেতা কর্মীদের যদি প্রকৃত সম্মান না দেন, আপনি নিজের সম্মান পাবেন না। এই যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে ওবায়দুল কাদের ঢাকা বিমানবন্দরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করে, যে পায়ে ধরে সালামের সংস্কৃতি চালু করেছিলেন, সেখান থেকে বাংলাদেশে বেরোতে পারেনি। তবে আমরা সম্প্রতি দেখলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক নেতা, যারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও, তারা তাকে পায়ে ধরে সালাম করতে গেছেন। বয়স পজিশন মিলিয়ে সালাম করতেই পারেন, কিন্তু আমরা যে দেখলাম যে ছবি কথা বলে, তাতে দেখলাম যে তিনি এটা পছন্দ করেননি, একেবারেই পছন্দ করেন, বরং অনেক বিরক্ত হয়েছেন। আমি মনে করি এগুলো আসার জায়গা, অত্যন্ত আসার জায়গা। এই যে তিনি বলছেন যে তার কিছু পরিকল্পনা আছে, আমরা জানি যে পলিসি নিয়ে তিনি কাজ করছেন। নিঃসন্দেহে অতীত ঘাটাঘাটি করে, অতীতের চর্চা করে, ব্যক্তিগত সমালোচনা করে, নিন্দা করে, ব্লেম গেম খেলে এই রাজনীতি থেকে বাংলাদেশকে বের হতে হবে। নানা পলিসি ইস্যুজ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক হতে পারে, এবং সেই জায়গাটা তিনি তৈরি করবার চেষ্টা করেছেন। তার একটা বড় সংকট আছে, তার লোকবল, এই কাজগুলো করবার লোকবলের অভাব আছে। আমার মনে হয় যে তিনি সেটাও বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন। সরকার চালাবার লোক, সংসদে ভালো লোক, ডিবেট করবার মতো, নীতি প্রণয়ন করবার মতো লোকের যথেষ্ট অভাব আছে। তিনি বাইরে থাকা কিছু জ্ঞানী গুণীকে যুক্ত করবার চেষ্টা করেছেন, সেটা একটা ইতিবাচক দিক। কিন্তু মাথায় রাখতে হবে যে এই জ্ঞানী গুণীদের কাজে ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। একই সঙ্গে পলিটিক্সটা সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত। সো সাধারণ মানুষের সঙ্গে একটা সম্পর্ক যারা রাখেন, তাদেরকেও কিভাবে তৈরি করা যায়,
এম্পাওয়ার করা যায় সেই দিকটা থেকে নজর দিতে হবে। পার্সোনাল স্টাফরা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানি, কিন্তু রাজনীতি এবং পার্সোনাল স্টাফদের কীভাবে আলাদা করে রাখা যাবে। আমরা জানি যে তার ব্যক্তিগত জীবনে দুর্দিনে অনেকেই পাশে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ, যেমন বেগম জিয়ার জন্যে ফাতেমার কথা আমরা উল্লেখ করতে পারি। এরকম অনেকে থাকবে, তাদেরকে নানাভাবে অনেক সময় রিওয়ার্ড দেওয়াও যায় না, সেটাও আমরা বুঝি। কিন্তু সবাইকে রাজনৈতিক আবহর মধ্যে বা চিত্রে নিয়ে আসাটা কল্যাণকর হবে না, এটা মাথায় রাখতে হবে। সাম্প্রতিককালে বেগম জিয়ার ফিউনারেলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী, স্পিকার, মন্ত্রী। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের আশা নিয়ে। অনেকে বিএনপি, তারেক রহমান ভারতের সঙ্গে সমঝোতা করে বাংলাদেশে এসেছেন, নরেন্দ্র মোদী টুইট করছেন, নরেন্দ্র মোদীর শোক বার্তা জয়শঙ্কর নিয়ে এসেছেন, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও যখন খুবই টানাপোড়েনের মধ্যে আছে। কিন্তু এখানে বার্তাটা খুব পরিষ্কার, আবেগ দিয়ে অনেক কিছু করা সম্ভব, আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না, যেটা তারেক রহমান বুঝতে পেরেছেন, ভারতও বুঝতে পেরেছে। যেখানে সরকার প্রধান নিজেই একটা দেশের বিরুদ্ধে ক্রমাগত কথা বলেন, সেখানে সম্পর্কের উন্নয়ন ঘটানো ডিফিকাল্ট। বাট ভারতের প্রতি আমাদের অনেক অসন্তোষ আছে, ভারতের সঙ্গে আমাদের অনেক সমস্যা আছে, সেগুলো সমাধান হয়নি, ভারতীয়রা করেনি। ভারতীয়রা করবে কীভাবে? আপনি যদি মাথা বিক্রি করে দেন বা নিজের স্বার্থে সম্পর্কটা দেখার চেষ্টা করেন। আমি মনে করি এই জায়গায় তারেক রহমান অত্যন্ত সুবিবেচনা প্রসূতভাবে যেটুকু ভারতের সঙ্গে সমঝোতা করা দরকার সেটুকু করবেন, বাংলাদেশের স্বার্থে তিনি কথা বলবেন এবং বলছেন। এবং ভারতও বুঝতে পেরেছে তাকে আসলে দীর্ঘদিন এইভাবে বাংলাদেশের মতো একটা প্রতিবেশীর সঙ্গে ঠোকাঠুকি করে চলবে না, এখানে মান অভিমানের কোনো সুযোগ নেই। তো তাদের এনগেজ করতে হবে এবং আওয়ামী লীগের উপর তাদের যে ভরসা, সেখানে একটা ঐতিহাসিক সম্পর্ক নিশ্চয়ই আছে, থাকতে পারে। কিন্তু যেভাবে চোখ বন্ধ করে বাংলাদেশের মানুষের দিকে না তাকিয়ে এক একটা নির্বাচনকে সমর্থন করেছে, সরকারকে সমর্থন করছে, সেটা শুধু দৃষ্টিকটুও নয়, সেটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে দাবিদার দেশটির জন্য সম্মানজনকও ছিল না। কিন্তু তারা করেছেন। তাদের দিক থেকে যুক্তি যে তাদের নিরাপত্তা ইস্যু, নিঃসন্দেহে যে কোনো দেশের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য তো বটেই। সেই নিরাপত্তা বিএনপির সময় বিঘ্নিত হয়েছে, তার দায় বিএনপির উপরে তারা কিছুটা চাপাতেও চাইছেন, কিছুটা বাস্তবতা হয়তো ছিল, বিএনপি সেগুলো ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারেনি, বা বিএনপির ভেতরকার কেউ হয়তো সেগুলোর মধ্যে যুক্ত ছিল। সো ভারতের আবার এক ধরনের বিএনপির সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন ছিল, যে ক্ষোভ ছিল, সেটা থাকাটাও অস্বাভাবিক নয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বেগম জিয়া বিএনপি চেয়ারপারসনকে বিরোধী দলে থাকাকালীন কিন্তু ভারত যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছে। এই সম্মান দেওয়ার মানে এই না যে বেগম জিয়া বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, এর মানে এই না যে তারেক রহমান সেটা করে দেবেন। দেশটা চালাতে হলে ভারতের সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে, পাকিস্তান অন্যান্য দেশের সঙ্গে রাখতে হবে, কিন্তু সবচাইতে বড় প্রতিবেশী যে আমার ভূখণ্ডের সঙ্গে যার ভূখণ্ড লাগোয়া, তার সঙ্গে সম্পর্ক ইকুয়েট করতে হবে আমার 1000 মাইল দূরে থাকা আরেকটা দেশের সঙ্গে, এবং যার সঙ্গে আমার জন্মের সঙ্গে সম্পর্কটা খুব সুখকর না, যার ভেতর থেকে লড়াই করে রক্ত দিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে, এটা আমাদের মাথায় রাখা দরকার। আমি মনে করি নিঃসন্দেহে ভারতের সঙ্গে, চীনের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে তারেক রহমান চলতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। এবং সব কথার মূল কথা, আজকে একটা আলোচনা আমি দেখি, ইতিমধ্যেই জামাত নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেছেন, শিবিরের নেতৃবৃন্দ, ডাকসুর নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেছেন। তারা একটা জাতীয় সরকার করতে হবে, সবাই মিলে কাজটা করতে হবে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে গত অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত বিএনপি তারেক রহমানকে নিয়ে তারা যেসব কথাবার্তা বলেছেন, এগুলো কি ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্য প্রয়াসের জন্য তারা করেছেন? যখন যেরকম সুবিধা সেরকম রাজনীতি করলে সেটাকে অনেকে মোনাফেকিও বলেন। আমি কোনো ভাষা ব্যবহার করতে চাই না, ভাষার উপর আমার অত দখলও নেই, কিন্তু আমি মনে করি জাতীয় ঐক্য তো কতগুলো দল, কতগুলো ব্যক্তি এক হলেও জাতীয় ঐক্য হয় না। জাতীয় ঐক্য একটা চেতনার বিষয়, এটা ভেতরকার বিষয়। এবং তারেক রহমানকে কতজনকে কতটা দল থেকে মন্ত্রী বানালেন, কতজনকে এমপি বানালেন, তার চাইতে বড় কথা আগামী দিনে আমাদের অতীত খুব ভালো নয়, অতীতে অনেক রকমের সমস্যা আছে,
জামাতকে নিয়ে প্রশ্ন তুলবেন কেউ, বিএনপিকে নিয়ে কেউ প্রশ্ন তুলবেন, জাতীয় পার্টিকে নিয়ে কেউ প্রশ্ন তুলবেন, আওয়ামী লীগকে কেউ নিয়ে কেউ প্রশ্ন তুলবেন। কিন্তু এই দলগুলোর প্রত্যেকেরই সমর্থন বাংলাদেশে আছে, কম আর বেশি মাত্রায় হয়তো অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু এদের সমর্থকদের বাদ দিয়ে বাংলাদেশ হবে না। সবাইকে নিয়ে দরকার হলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে কীভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি, সেই কাজটাই নির্ভর করবে তারেক রহমান আসলে কীভাবে চিন্তা করছেন। তার যে বদলে যাওয়া না, যারা আসছে তারা উৎসাহ থেকে আসছে, উদ্দীপনা থেকে আসছে, আবেগ থেকে আসছে, অনেকে শুধুমাত্র তামসা দেখার জন্য আসছে। এটি ৩-৪ দিন পরে এটা থাকবে না, এটাই বাস্তবতা। পরবর্তীতে যে পরিবেশ পরিস্থিতি হবে তাকে নিয়ে কেন্দ্র করে, সেটা হলো তার আম্মা যেভাবে ফিরোজাতে ছিলেন, তার আম্মা যেভাবে ঠিক 2017-18 সনে বিএনপির অফিসে আসতেন, বসতেন এবং মানুষজন যেভাবে স্বাভাবিকভাবে যেতেন, ওরকমই একটা অবস্থা হবে আগামী জাস্ট কয়েকদিনের মধ্যেই। এই মোহটা মানুষের কেটে যাবে। দ্বিতীয় যে বিষয়টা হলো যে তারেক রহমান সাহেবের আগমনকে কেন্দ্র করে নানা রকম হিসাব নিকাশ হচ্ছে। তিনি হঠাৎ করে এলেন কেন? কে তাকে আনলো? কে তাকে নিশ্চয়তা দিল এদেশে আসার জন্য? তিনি তো আসতে পারছিলেন না। এবং এই অল্প কয়েকদিন আগে তিনি নিজে ফেসবুকে পোস্ট করে বলেছিলেন যে তার বাংলাদেশের আগমন তার একক সিদ্ধান্তের বিষয় নয়, বহু পক্ষ এখানে জড়িত। তো সেই পক্ষগুলো হঠাৎ করে তারেক রহমান সাহেবের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত কেন নিল? সেই পক্ষগুলো কারা? সেটা কি আমেরিকা? সেটা কি কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, নাকি ফ্রান্স অথবা ভারত, যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন, বিভিন্ন রকম ক্যালকুলেশন করেন, তারা এসব বিষয় নিয়ে আলোচনা করছেন। এরপর তিনি আগামীতে কিভাবে রাষ্ট্র চালাবেন, দেশ চালাবেন, এর কারণ হলো আজকের এই দিনটি পর্যন্ত আমি যে ভিডিওটি করছি, এই দিনের বাস্তবতা হলো 2026 সালের এই দিনের বাস্তবতা হলো মানুষজন ধরে নিয়েছে যে তিনি আগামীর প্রধানমন্ত্রী। মানুষ ধরে নিয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বিএনপির তার মন্ত্রী হবে কারা, তারপর তার প্রাইভেট সেক্রেটারি কারা হবে, তিনি যখন মন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী তো নয়, তিনি প্রধানমন্ত্রী হবেন, তখন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন, মুখ্য সচিব থাকেন, তারপরে তার পিএস থাকেন, PS1 থাকেন, APS1 থাকেন, এরপর তার একজন সেক্রেটারি থাকেন পূর্ণ সচিব পদমর্যাদার। কারা হবেন এগুলো নিয়ে রীতিমতো দর কষাকষি, লবিং শুরু হয়ে গেছে, এটাই বাস্তবতা। তারপর বিএনপি জয়লাভ করবে, শতভাগ জয়লাভ করবে, কিন্তু কত সিটে জয়লাভ করবে এটা বিএনপি ঘোষণা করছে না। বিএনপির অনেক নেতা বলছেন মিনিমাম 260টি সিট তারা পাবে। কিন্তু এখন যে অবস্থা চলছে, এরকম যদি চলতে থাকে সিটের সংখ্যা বাড়তেই থাকবে, 260 থেকে বাড়তে বাড়তে 280 হয়ে যাবে এবং শেষ অবধি যদি সেই 1973 সনের নির্বাচনে আওয়ামী লীগের মতো অবস্থা হয়, তাহলে হয়তো 2 থেকে 3টা সিট বাইরে যেতে পারে, বাকি সবই বিএনপি পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু বাস্তবতা এখন ওই পর্যায়ে চলে আসছে। মাঠে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই মুহূর্তে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক 1973 সনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য যেভাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছুটতেন, এখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য জামায়াতের আমির ছুটছেন। 1973 সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য সকল ছাত্র, যুবক থেকে শুরু করে সবাই লাইন দিতেন। এখনও ঠিক ডাকসু, রাকসু, জাকসু যত ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন, তারেক রহমান সাহেবের দর্শন লাভের জন্য তারা ছুটছেন। তো অসুবিধা কোথায়? অসুবিধা হলো যে যখন অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে এবং যখন যিনি ড্রাইভিং সিটে আছেন, গাড়ি চালান, গাড়িতে কী পরিমাণ তেল আছে, কোথায় যেতে হবে, গন্তব্য কী, এই বিষয়গুলো তার স্পষ্ট ধারণা না থাকে, তখন চালক হিসেবে তিনি একটা ডেঞ্জারাস সময় বা ভয়াবহ সময় অতিক্রম করেন।
বলা হচ্ছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। এখন বাংলাদেশের রিজার্ভের অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি, তারপর এই মুহূর্তে বাংলাদেশের টপ 10 সমস্যা কি, প্রধানমন্ত্রী হিসেবে যেগুলো তাকে মোকাবেলা করতে হবে, এই বিষয়গুলো তিনি এখনো চিন্তা ভাবনা করার, গ্রাউন্ড ওয়ার্ক করার সময় পাননি। এর মধ্যে নির্বাচনটি ক্রমশ তার কাছে চলে আসছে। ফলে আগামী যে দিনগুলো তাকে জনসভা যদি করতে হয়, অন্তত 10টি জনসভা যদি করতে হয়, হাতে সময় কই? এগুলো না অনেক ঝামেলা হবে সামনের দিনগুলোতে। কিন্তু তার সাথে বড় যে ঝামেলা, সেই ঝামেলা হলো তারেক রহমান সাহেব কি জাতীয় সরকার গঠন করবেন, নাকি তিনি ভারতের কোন এজেন্ডা বাস্তবায়ন করবেন? হঠাৎ করে জয়শঙ্কর বাংলাদেশে এলো কেন? আর তার সঙ্গে এইভাবে দেখা করলে অনেকটা জয়শঙ্করের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং তারেক রহমান সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হচ্ছিল তারেক রহমান সাহেব একেবারে প্রধানমন্ত্রী হিসাবে তাকে রিসিভ করছেন, আর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মত বিনিময় করছেন। এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ সেখানে চলে আসছে। তো এই দৃশ্য দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পারিষদবর্গ, তারপর গত 15 মাস ধরে যারা রাষ্ট্র পরিচালনা করার বা সরকার পরিচালনা করার স্বপ্ন দেখতেন, সেই এনসিপি, সেই জামাত, তাদের নিঃসন্দেহে গাত্রদাহ হবে, তাদের মনে অনেক কষ্ট হবে, বেদনা হবে। এবং আটক করা হয়েছে, আবারও সেই বিষয়টি নতুন করে আমাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থিত হলো। এবং আরও যে সব আপডেট আপনাদের জানাতে চাই, সাংবাদিক আনিস আলমগীর মানবকণ্ঠের সম্পাদক ছিলেন। সাংবাদিক আনিস আলমগীর ফিল্ডে কাজ করেছেন সে তো দীর্ঘদিন। তিনি ইলেকট্রনিক চ্যানেল এশিয়ান টিভির হেড অব নিউজ ছিলেন। যেহেতু সম্পাদক ছিলেন, সেই হিসেবে আদালতের কাছে তার জন্য ডিভিশন প্রার্থনা করা হয়েছিল। আপনারা জানেন যে যারা ডিভিশন পান তারা একটু কম্পারেটিভলি সাধারণ বন্দীদের চেয়ে একটু ভালো থাকার ব্যবস্থাটি পান। নিম্ন আদালত সব কিছু বিবেচনা করে তার ডিভিশন মঞ্জুর করল, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে সেই বিশেষ সুবিধাটি দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? নিঃসন্দেহে, নিশ্চিতভাবে আমরা এটুকু বলতে পারি, জেল কর্তৃপক্ষ তাকে ডিভিশনের সুবিধা দিচ্ছে না। সরকারের উপর পর্যায়ের নির্দেশ যেহেতু আসেনি, আমরা তো জানি আদালতের অসংখ্য নির্দেশ সরকারের পক্ষ থেকে নানানভাবে ভায়োলেট করা হয়, উপেক্ষা করা হয়, বুড়ো আঙুল দেখানো হয়। তো সেই দেশ, তো সেই জায়গা থেকে কোথাকার কোন সাংবাদিক আনিস আলমগীর তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ আদালত দিল কি না, দিলেও তা পালন করতে হবে কিনা, ড্যাম কেয়ার সরকারের জন্য, এটুকু নিশ্চয়ই চোখ বন্ধ করে আমরা উচ্চারণ করতেই পারি। সাংবাদিক আনিস আলমগীর এই মুহূর্তে শারীরিকভাবে সাংঘাতিকভাবে অসুস্থ। আমি যেটি ব্যক্তিগতভাবে জানি, তিনি প্রচণ্ড ঠান্ডায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। ডিভিশনের কথাটি এই জন্যই আরও বিশেষভাবে উল্লেখ করলাম, তা হচ্ছে এদেশের রাষ্ট্র সরকার যা চাইবে তাই হবে, এটা তো সর্বজন স্বীকৃত। অথবা সরকার পরিচালনার ভর কেন্দ্রে এই মুহূর্তে আছে যারা, ডক্টর ইউনূস সরকারের ভর কেন্দ্রে রয়েছে বিএনপি, এনসিপি, জামাত, তারা যা চাইবে তাই হবে, তাদের পরামর্শ অনুযায়ী সরকার চলছে। একটা উদাহরণ দিই কেমন চলছে তাদের আবদার, অনুরোধ, উপদেশ, পরামর্শ অনুযায়ী। সাংবাদিক আনিস আলমগীর আটক হলেন 14 ডিসেম্বর। আমি বলছি 27শে ডিসেম্বরের কথা। 27শে ডিসেম্বর যখন তারেক রহমান শরীফ উসমান বিন হাদি, ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক, তার কবর জিয়ারত করতে যাবেন, শাহবাগ পার হয়ে তার কবরস্থানের দিকে যাচ্ছেন, সেই মুহূর্তে ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল তিনি মন্তব্য করতে থাকেন রাস্তায় দাঁড়িয়ে, তারেক রহমান একজন চাঁদাবাজ, একজন সন্ত্রাসী। এই কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা, বিক্ষুব্ধভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি নেতাকর্মীরা তাকে ধরে ফেলে তারা শাহবাগ থানায় সোপর্দ করলো। শাহবাগ থানা পুলিশ বীর বিক্রমে তার বিরুদ্ধে 54
54 ধারায় সন্দেহজনক আসামি হিসেবে তাকে কোর্টে চালান করলো এবং তাকে কারাগারে পাঠানো হলো। বিএনপি এক্ষেত্রে মহানুভবতার পরিচয় দিল। কি পরিচয় দিল? 28শে ডিসেম্বর শহীদুল ইসলাম এই শিক্ষকের জামিন মিলল। কেন জামিন মিলল? বিএনপি একটা বিবৃতি দিল। সেই বিবৃতিতে কি বলা হলো? বলা হলো যে বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির মতো যে কোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আর এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়। বিএনপি আরও বলছে ওই স্টেটমেন্টে, সুতরাং বিএনপি মনে করে নিজের মত প্রকাশের কারণে একেএম শহীদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি। তাই অবিলম্বে একেএম শহীদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি। কি চমৎকার! বিএনপি কি বিপ্লবী শব্দ, একাধিক বিপ্লবী শব্দ উচ্চারণ করলো এই বিবৃতিতে। কিন্তু আনিস আলমগীরদের মতো মানুষের ক্ষেত্রে কিংবা আমার মতন ক্ষুদ্র সাংবাদিকদের ক্ষেত্রে এই ধরনের কোনো বিবৃতি এই রাজনৈতিক দলগুলো অথবা আমাদের মুক্তির দাবি এই রাজনৈতিক দলগুলো কখনো করে না। আমরা বিএনপির কথাই বা বলে কীভাবে? মানে বিএনপি তো ইচ্ছা করলে পারতো, আমাকে যখন আটক করা হয় অথবা আনিস আলমগীরকে যখন আটক করা হলো তারপর পরে এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতেও পারতো, কিন্তু করেনি। কেন করেনি? তাদের কাছে মনে হয়েছে যে আমরা সব ফ্যাসিবাদের পক্ষের লোক, এই সরকারের বিরুদ্ধে কথা বলছি, কিছু কথা হয়তো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, তাই এদের জন্য কথা বলা যাবে না। যদি আবার কেউ গোসা করে, কেউ রাগ করে বিএনপির উপরে। আচ্ছা, বলছিলাম বিএনপি দূরের কথা, আমাদের কোনো সাংবাদিক সংগঠন, আমার কথা বাদ দিলাম, সাংবাদিক আনিস আলমগীরের ক্ষেত্রে কোনো বিবৃতি দিয়েছে, তার মুক্তি দাবি করেছে? করেনি। শুধুমাত্র সম্পাদক পরিষদ তারা একটি বিবৃতি দিয়েছিল, ওই দেওয়া পর্যন্তই শেষ। তারপরে আমার মতো কিছু মানুষ হয়তো টক শোতে, সেমিনারে, সিম্পোজিয়ামে কথা বলছি, আমাদের কন্টেন্টে যেমন আমি কথা বলছি, এরকম। তো সবাই মুখে কুলুপ এঁটে আছে সাংবাদিক আনিস আলমগীরের ক্ষেত্রে কিংবা আমার মতো মানুষদের ক্ষেত্রে মুখে কুলুপ এঁটে থাকে। কোনো আমাদের নিজস্ব কোনো সংগঠন, সাংবাদিকদের সংগঠন বিবৃতি দেয়নি। কিন্তু দেখুন কি অদ্ভুত বিষয়, আমার ক্ষেত্রে অথবা সাংবাদিক আনিস আলমগীরের ক্ষেত্রে বিবৃতি দিল কারা? আমাদের মুক্তির দাবি জানাচ্ছে কারা? হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পেন, রিপোর্টার্স উইদাউট বর্ডারের মতন আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন কিংবা পেশাজীবী সংগঠন, তারা মুক্তি